আপনি এই রিলেটেড কোশ্চেনগুলো যখন সিকোয়েন্স ওয়াইজ পড়ে যাবেন, আপনি এই 42টা শেষ পর্যন্ত 42টা থাকবে না, এই 42টা হয়ে যাবে 30 থেকে 32টা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা এই পর্বে যেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি সেটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2024, যেটা অনুষ্ঠিত হবে 30শে এপ্রিল থেকে। তো আপনাদের একেবারে প্রথম পরীক্ষা যেটা সেটা হচ্ছে এই থিওরি অফ নাম্বার। তো আপনার একেবারে একটা দিন কেমন যাবে সেটা ডিপেন্ড করে দিনের সূর্যোদয়টা আপনার জন্য কেমন ছিল তার উপরে। তো আপনার পরীক্ষাটা টোটাল কেমন হবে সেটা ডিপেন্ড করে আপনি পরীক্ষাটা কিভাবে শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ থিওরি অফ নাম্বারটা আপনি কতটুকু ভালো পরীক্ষা দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনার টোটাল 4th ইয়ারের পরীক্ষাটা কেমন হবে। সো এই 4th ইয়ারের সম্পূর্ণ পরীক্ষাটা খুব ভালো দেওয়ার জন্য আমরা আপনাদের জন্য একটা সাজেশন প্রোভাইড করতে যাচ্ছি। এই সাজেশনে আমরা একেবারে মিনিমাম কোশ্চেন রেখে সর্বাধিক কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যাওয়ার ব্যবস্থা আমরা এখানে করে রেখেছি। চলে আসেন এই থিওরি অফ নাম্বারে আপনি কোন কোন কোশ্চেনগুলো পড়ে গেলে আপনি নিশ্চিন্তে পরীক্ষার হলে বসে কোশ্চেনটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। চলে আসেন, আমরা সেখানে টোটাল প্রশ্ন রেখেছি 42টা। এই 42টা প্রবলেমের মধ্যে আপনি দেখবেন একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি এই রিলেটেড কোশ্চেনগুলো যখন সিকোয়েন্স ওয়াইজ পড়ে যাবেন, আপনি এই 42টা শেষ পর্যন্ত 42টা থাকবে না, এই 42টা হয়ে যাবে 30 থেকে 32টা। সো আপনি ধরে নেন আপনি 42টা প্রবলেম যদি সলভ করে যান ভালো করে, আপনার ডেফিনেটলি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করার সুযোগ এখানে আছে এবং পরীক্ষায় সর্বাধিক কমন করার নিশ্চয়তা এখানে আছে। তো চলে আসেন, আমরা এখানে অনেকগুলো কথা বলেছি, তবে একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। তো চলে আসেন, আমরা প্রথমে কোন প্রশ্নগুলো রেখেছি এবং কোন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সহকারে আমরা এখানে আলাপ আলোচনা করি। আপনার একেবারে প্রথম আছে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া। আমি যদি কোনো রকমের ভুল না বলি, ডেফিনেটলি এইটা আপনার এবারের পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ, সেটা নিশ্চয়ই খ বিভাগের জন্য 100% গুরুত্বপূর্ণ খ বিভাগের জন্য। তারপরের কোশ্চেন যেটা আছে অনন্য উৎপাদকীকরণ উপপাদ্য অথবা ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম, এটাকে আবার কিন্তু পাটিগণিতের মৌলিক উপপাদ্য বলা হয়। তাহলে দেখেন এই পাটিগণিতের মৌলিক উপপাদ্য এবং হচ্ছে আপনার অনন্য উৎপাদকীকরণ উপপাদ্য, দুইটা তো একই জিনিস, আমরা এখানে দুইটা করেছি, তার মানে একটা কিন্তু অলরেডি কমে গেছে। আপনার যে 42টা সেটার 42টা নেই, এখন কিন্তু 41টাতে চলে এসছে অলরেডি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে এইটা আর এইটা দুটো সেম, তবে আপনাকে আমি বলে রাখি এবারের পরীক্ষার জন্য এইটাও কিন্তু 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় 10 নম্বরের জন্য এটা আসবে। 10 নাম্বার ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম অথবা পাটিগণিতের মৌলিক উপপাদ্য, ঠিক আছে? এইটা 10 নাম্বারের জন্য পরীক্ষায় ইনশাআল্লাহ চলে আসবে এবার। সো আপনি এইটা কোনোভাবে বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই। আর এই যে এই প্রবলেমটা অত্যন্ত ছোট্ট একটা প্রবলেম, 2 লাইনের একটা প্রবলেম, এইটা আমরা জাস্ট রেখেছি এমনিতে, যদি আপনার খ বিভাগে চলে আসে আপনি যেন মিস না করেন। এটা আপনি একবার দেখলেই পারবেন, 2 লাইনের একটা প্রবলেম, এটাকে আপনি কোনো সমস্যার মধ্যেই রাখতে পারেন না, 2 লাইনের একটা প্রবলেম। সো আপনার এই পেজে টোটাল কয়টা আছে? চারটা হয়ে গেল কয়টা? 2টা। তাহলে আপনি দেখেন 42 থেকে 2 কমে হয়ে গেল 40। আমরা এখানে মিলিয়ে দিব টোটাল কতটাতে নেমে যাচ্ছে। তাহলে এই পেজ থেকে আপনি পরীক্ষায় 14 নাম্বার পাওয়ার চান্স আছে, 14 নাম্বার ইনশাআল্লাহ। তো এই পেজের এই কয়টা প্রবলেম আপনি কোনোভাবে বাদ দিয়ে যাবেন না, এটা আর এটা কিন্তু সেম প্রবলেম, মাথায় রাখতে হবে। তো এই যে এখানে যেগুলো আছে আমি আপনাকে এখান থেকে বলে দিই, এই পৃষ্ঠা থেকে আপনার পরীক্ষায় খ বিভাগে একটা আসবে, কপাল যদি ভালো হয় তাহলে আপনার খ বিভাগ এবং গ বিভাগ মিলে এই পেজ থেকে 2টা কোশ্চেন চলে আসতে পারে। এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো। আমি আপনাকে বলি যে থিওরি অফ নাম্বারটা আপনি যদি বেস পড়ালেখা করেন এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ, আর আপনি যদি মুখস্থ পড়ালেখা করেন তাহলে এই জিনিসগুলো আপনার কতটুকু কঠিন সেটা আপনি ভালো করে জানেন, আমি আর এক্সপ্লেন করছি না। তবে এই প্রবলেমটা খ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খ বিভাগে চলে আসতে পারে অথবা গ বিভাগে 2টা করে, অর্থাৎ গ বিভাগে একটা কোশ্চেনে 2টা পার্ট থাকবে, তার মধ্যে একটা পার্ট হবে এটা। সো এইটাও সেম, দেখাও যে অয়লার ফাংশন, গণিত ফাংশন, এগুলো বেসিক পড়লে খুবই মজাদায়ক এবং খুবই আরামদায়ক কিছু কোশ্চেন, এগুলো আপনি দেখলেই ভালো লাগবে এরকম কিছু কোশ্চেন এগুলো। সো এই পেজে এই প্রবলেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরপরে আরো একটা আছে 8 নাম্বার, এই যে এইটা এবং এর পরেরটা, এই 4টা থেকে আপনি খ বিভাগ এবং গ বিভাগ মিলে 2টা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবেন। তাহলে এই 5 থেকে 8 এর মধ্যে 8 নম্বর কোশ্চেনটা একটু আপনি দেখে নেন। 5 থেকে 8 এর মধ্যে এই যে এই 8 নম্বর কোশ্চেন হচ্ছে এইটা, এই 5 থেকে 8 এর মধ্যে আপনি অনায়াসে পরীক্ষায় অবশ্যই 2টা কোশ্চেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তারপরে চলে আসেন আপনার এই 5 থেকে 8 যে কোশ্চেনগুলো, এগুলো প্রায় সেম, এগুলোর মধ্যে আপনি সেম কনসেপ্ট ইউজ করবেন। আপনি এখানে চাইলে মুখস্থ পড়ালেখা করার কিছু নেই। যদি আপনি সিকোয়েন্স ওয়াইজ পড়ালেখা করেন, এই 4টা কোশ্চেন একেবারে সহজ কোশ্চেন, এগুলো সর্বোচ্চ 30 মিনিট আপনি কভার করতে পারবেন, বেসিক ক্লিয়ার করা যদি আপনার থাকে। তারপরে চলে আসেন, এরপরে আসেন 9 নাম্বার কোশ্চেন, সরল মানে এটা বলা হয় মূলত লিনিয়ার ডাইফারেনটাইল ইকুয়েশন ইংলিশে, বাট বাংলা এটাকে বলা হচ্ছে সরল দ্বিফান্তরী সমীকরণ সমাধান সম্পর্কিত উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ। তো এই যে কোশ্চেনটা, এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে এটা 21-এ আসছে, কিন্তু 23-এ আবার আসেনি। তো 21-এ আসছে, 23-এ আসেনি, তার মানে আপনার এটা কিন্তু বিবেচনায় রাখতে হবে যে এটা 24-এ আসার চান্স আছে। কিন্তু গতানুগতিক হিসেব করলে এটা কিন্তু 23-এ আসার কথা ছিল, সেই কারণেই আমরা এটাকে 24-এ রেখেছি এবং এটা আসার চান্স আছে ইনশাল্লাহ। তবে এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, আমি আপনাকে বলে দিচ্ছি, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। যদি থিওরি না আসে, ডেফিনেটলি এটার ম্যাথ আসবে, আর যদি ম্যাথ চলে আসে তাহলে থিওরিটা আসবে না, আর থিওরি যদি আসে তাহলে ম্যাথ আসবে না, এটা একটু মাথায় রাখবেন। আর এরপরে চলে আসেন এখানে 10 নাম্বার কোশ্চেনের সাথে আমাদের এখানে আরো 3-4টা কোশ্চেন আছে সেম। তো আমি আপনাকে একটু বলে দিই কোনটা কোনটা সেম। 10-এর সাথে 12 এবং 14, 10, 12 এবং 14 এই 3টা কোশ্চেনকে একটা কোশ্চেন বিবেচনা করতে পারেন, কারণ এখানকার একটা পারলে অপর দুইটা আপনি অনায়াসেই পারবেন। সেজন্য আপনি দেখেন এখানে 3টা আবার সিম্পলিফাই হয়ে এক হয়ে যাচ্ছে, মানে একটা হয়ে যাচ্ছে, তাহলে আপনার কিন্তু 42 থেকে কোশ্চেন কমতেছে। আপনি একটু দেখবেন এই 10 নম্বর কোশ্চেনটা এবং 12 নম্বর কোশ্চেনটা এবং 14 নম্বর কোশ্চেনটা, এগুলো সেম কোশ্চেন। আপনি জাস্ট মনে রাখেন যে এইটা আপনার পরীক্ষা আসার চান্স 100%। অবশ্যই প্রশ্ন এইটা না, প্রশ্ন এইটা আসলে কপাল ভালো, এটার মতো কিন্তু 12 আর 14 নাম্বারটাও আছে, সেই দুটার যে কোনো একটাও কিন্তু আসলে আপনি ধরে নেবেন যে এটা আসছে, ঠিক আছে। সো এই প্রবলেমটা আপনি ভালো করে শেখা মানে হচ্ছে এখানকার 12 এবং 14 নাম্বার প্রবলেমটাও আপনি অনায়াসে শিখে ফেলছেন। তো চলে আসেন আমরা 12-14 দেখবো, এবং এরপরে এখানে একটু বলি এই 11 নম্বর প্রবলেমটা। এই 11 নম্বর প্রবলেমটা কিন্তু লিনিয়ার ডাইফারেনটাইল ইকুয়েশনের যে থিওরিটা আমরা একটু আগে দেখেছি, সেই থিওরির সাথে রিলেটেড। অর্থাৎ থিওরি যদি না আসে তাহলে এটা আসবে, আর এটা যদি না আসে থিওরি আসবে। তাহলে আমি যে থিওরির কথা বললাম, 9 নাম্বার যে প্রবলেমটা ছিল উপরে 9 নাম্বার, এটা 11 নাম্বার, তাহলে 9 নাম্বারটা না আসলে 11 নাম্বারটা আসবে। 11 নাম্বার সাথে কিন্তু 18 নাম্বারটা এখানে রিলেটেড। আমি একটু আগে বলছি 10-এর সাথে আমার 12 এবং 14 রিলেটেড, এখন এই 11 নম্বরের সাথে কিন্তু 18 নাম্বারটা রিলেটেড। তো আমরা এই 11 নম্বর প্রশ্নটা কি বলছি, এত এর পূর্ণ সংখ্যায় সাধারণ সমাধান নির্ণয় করা তথা লিনিয়ার ডাইফারেনটাইল ইকুয়েশনের কি সাধারণ সমাধান নির্ণয় করা। অর্থাৎ আমাদের থিওরি না আসলে এই 11 এবং 18 নম্বর প্রবলেম থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ, আর যদি থিওরি আসে তাহলে এই 11 আর 18 একটু আসবে না। আর এদিকে এই যে ইউক্লিডীয় প্রক্রিয়া ব্যবহার করে আমি যে বললাম যে উপরে 10 নম্বরটা কি ছিল, এই যে 10 নম্বরটা কি ছিল, ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই দুইটা। এখন এই 12 নম্বরে কি বলছে, ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই দুইটা, তাহলে সেম কোশ্চেন 10 আর 12। একই রকম ভাবে আপনি 14 নম্বর দেখেন, জেড এর ইউক্লিডীয় অ্যালগরিদম বর্ণনা করা, অর্থাৎ এটা একবারে প্রথম কোশ্চেনটা ছিল, এবং এত সংখ্যা দিয়ে রসক, অর্থাৎ এই যে 12 নম্বরটা আর এটা সেম। আর এই যে এইদিকে 13 নম্বর যে কোশ্চেনটা, এইটা পরীক্ষায় যদি এসে যায় আর আপনি যদি না আনসার করে আসেন তাহলে এটা ভাই খুব অন্যায় হয়ে যাবে, বিকজ এটা হচ্ছে একেবারে সহজ। এবং এই অধ্যায়ে আপনি যদি মনে করেন একটা ম্যাথ আছে সবচেয়ে সহজ, সেটা এইটা। এই আকৃতির 5টি মৌলিক সংখ্যা লিখো, আপনি মৌলিক সংখ্যা কাকে বলে জানেন, এই আকৃতির মৌলিক সংখ্যা বসায় দিবেন, জাস্ট 5টা, একটু বইয়ের মধ্যে আপনি দেখলেই একবার দেখলেই পারবেন। তো এই প্রবলেমটাকে আপনি এই সাজেশনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হিসেবে আনছি এখানে, কিন্তু এটাকে আপনি কোনো কঠিন ম্যাথ বা এটার জন্য আপনার অনেক বেশি শ্রম দিতে হবে এরকম কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু এইটা নয়। সো আপনি এইটাকে আপনি এই 42টার মধ্যে যদি রাখেন তাহলে আপনার এটা ব্যর্থতা, আপনি 42টার মধ্যে এটা রাখার কথা না, আপনি 4th ইয়ার স্টুডেন্ট। সো এটাকে আপনি জাস্ট আপনার মানে কমন সেন্স থেকে অ্যান্সার করে আসতে পারবেন। এই কোশ্চেনটাকে আমি 42টার বাইরে পেলে দিচ্ছি। আর এখানে দেখেন আমার 11 আর 18 একটা হয়ে যাচ্ছে, আমার 10, 12, 14 একটা হয়ে যাচ্ছে, তাহলে কোশ্চেন কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে ফ্যাক্টিং করে দিচ্ছি যে কোনটার সাথে কোনটা রিলেটেড, আপনি ওভাবে একটু আগান, দেখবেন যে আপনার কাছে জিনিসটা পড়তে অনেক ভালো লাগবে এবং আপনার শেষ পর্যন্ত পরীক্ষাটা খুবই ভালো হবে। চলে আসেন আমরা এরপরে 15 নাম্বারটার দিকে একটু তাকাই। 15 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এটা হচ্ছে ডিভিজিবিলিটির একটা বিউটি। সো এই টাইপের আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে পরীক্ষায়, এইটা আসতে পারে অথবা এই টাইপের যে কোনো একটা আসতে পারে। আপনি ডেফিনেটলি এইটার সাথে আরো কয়টা অঙ্ক আছে, এই যে 5 এর 56 এর 1 নাম্বার, তো 56 এর 1 নাম্বার বা 6 এর 1 নাম্বারের পিছনে আরো 2-3টে আছে না, ওইখান থেকে যেগুলো সালে আসছে একটু দেখবেন এটার সাথে রিলেট করে কোনোভাবে পারা যায় কিনা। আপনি ওইখান থেকে যে কোনো একটা কোশ্চেন খ বিভাগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমি এটা নিয়ে আর কথা বলছি না, পরেরটাতে চলে আসছি। তো এই পরের প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা কিন্তু এখানেও আরেকবার চলে আসছে। আপনার এই প্রবলেমটা মানে এটাকে বলা যায় পরীক্ষার অ্যাসপেক্টে
অনেকটা 100% খ বিভাগের জন্য, অথবা গ বিভাগে এরকম করে ক খ দিয়ে আসবে। সো এইটা 100% একটা কোশ্চেন, এবং এইটাও একটা 100% কোশ্চেন। এগুলা পরীক্ষায় আসার চান্স 100%। অর্থাৎ আপনাকে এই যে এতক্ষণ আমি যা পড়াচ্ছি, যা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় 30 মার্কের মতো আসে, 30 মার্ক। সো চ্যাপ্টার 1-এ আপনি যদি কোনো কিছু বাদ না দিয়ে যান, আপনি ডেফিনেটলি এখান থেকে 30 মার্ক অ্যান্সার করতে পারবেন। আপনি থিওরি অফ নাম্বারে টোটাল 122 নাম্বার পরীক্ষার প্রশ্নে থাকবে, তার 30 মার্ক আপনি একটা চ্যাপ্টার থেকে পাচ্ছেন। আপনি বুঝতেছেন ব্যাপারটা? আরো বেশিও আসতে পারে, সেক্ষেত্রে আমি আপনাকে মিনিমামটা বললাম। 17 আর 18 কথা তো আমি বললাম, লিনিয়ার ডাইফারেন্ট ইকুয়েশনের সাধারণ সমাধান নির্ণয় করো, যেটা আমাদের 11 নম্বরে ছিল। সো এই 11 আর 18 সেম, 11 আর 18 সেম। আপনারা চাইলে এই পিডিএফটা, এই সাজেশনটার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন। তারপরে চলে আসেন আমাদের 19 নম্বর প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দিরিশলে গুণজ, যেটাকে বলা হয় কি, এটাকে বলা হয় দিরিশলে গুণজ। তো এই দিরিশলে গুণজের দুইটা কোশ্চেন এখানে রাখা আছে। এই দুটা একই কোশ্চেন বলতে গেলে, এটা হচ্ছে দিরিশলে গুণজ আর এটা হচ্ছে দিরিশলে বিপরীত গুণজ। এই দুটা আমাকে বলছে গণিত ফাংশন দেখাও, এটাও গণিত দেখাইতে বলছে, এটাও গণিত দেখাইতে বলছে, মানে গুণাত্মক ফাংশন দেখাইতে বলছে। সো এটা যে পারে সেটা ডেফিনেটলি পারে। আপনি মনে করেন এটা আপনার ইয়ার আসছে, এটা পরের ইয়ার আসবে, কিন্তু আপনি দুটাই শিখে যাবেন, বিকজ এই দুটো একসাথে দিয়ে গ বিভাগে একটা কোশ্চেন মেরে দিতে পারে। সেই জায়গা থেকে আমি এই দুটো কোশ্চেন আপনাকে এখানে রেখে দিয়েছি, এবং দুটাকেই সমান তালে আমি কি বললাম, আমি দুটাকেই সমান তালে 90% গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি এটাকে শতভাগ গুরুত্ব সহকারে দেখবেন। ঠিক আছে? তো চলে আসেন, আমরা এই 20 পর্যন্ত চলে আসলাম। এরপরে চলে আসেন একটা 100% কোশ্চেন, এটা পরীক্ষা ইনশাল্লাহ চলে আসছে। এটা এবং এইটা, এই দুটাকে আপনি কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই। পরীক্ষার হলে যা দেখবেন যে এই দুটার একটা তো ইনশাল্লাহ চলে আসছেই, আর এই দুটাও চলে আসতে পারে। এইটা এবং এইটার একটা তো আসবেই, তবে দুটাও পরীক্ষায় চলে আসতে পারে। আপনি এই দুটার একটাও বাদ দিয়ে যাবেন না। পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে এই দুটা প্রবলেম আপনার কাছে খুবই মজা লাগছে, এই দুটো প্রবলেম আপনি ডেফিনেটলি পারেন, এটা এনশিওর কিন্তু অবশ্যই করবেন। তারপরে চলে যান, আমরা 23 নম্বর প্রবলেমটাতে কি লিখেছি, রামানুজনের সূত্র ব্যবহার করে এত এর মান নির্ণয় করো। ভাই এইটা আমি এই চ্যাপ্টারে যে কটা ম্যাথ করিয়েছি তার মধ্যে এই ম্যাথটাই মনে হয় সবার আগে করিয়েছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। ছোট একটা প্রবলেম, এটা করতে আপনার একেবারে 10 মিনিট 15 মিনিটও লাগবে না, সর্বোচ্চ পারলে 5 মিনিটের ব্যাপার। তো আপনি এই প্রবলেমটা যদি বাদ দিয়ে যান, পরীক্ষার হলে আসছে, আপনি আরেকজন থেকে দেখে লিখবেন, লিখতে বেশি সময় লাগবে না, অথবা অন্যভাবে লিখবেন। তো এর চেয়ে বরং আপনি বাসায় একটু টাইম দিলেই 5-10 মিনিট এই প্রবলেমটা আপনি পারবেন। তো এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখন আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা এই সাজেশনটা দেখতেছেন, এই ভিডিও দেখে আমাদের ফোর্থ ইয়ারের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনাদের পরীক্ষার্থীদের জন্য, তাদের জন্য কিন্তু আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমাদের ফোর্থ ইয়ারের ফুল কোর্স আপনি এই মুহূর্তে পাচ্ছেন মাত্র 1530 টাকায়। পরীক্ষার শেষ দিন পর্যন্ত কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন, সেখানে আপনি এই সাজেশনটার পিডিএফটা পেয়ে যাচ্ছেন, এবং এই সাজেশন সংক্রান্ত বেসিক বেসড আমাদের সম্পূর্ণ কোর্স আপনি পেয়ে যাবেন। তো সেখানে কি কি আছে সবকিছু আপনি চাইলে, আমাদের এই যে এখানে কিছু কথা বলা আছে সেটা একটু দেখেন। আমাদের 3 ঘন্টা ট্রায়াল ক্লাস, সাজেশনটা আপনি পাবেন না, মানে সাজেশন বাদে বাকি জিনিসগুলো আপনি হচ্ছে কি পাবেন, 3 ঘন্টা দেখতে পারবেন আমাদের কোর্সে কি আছে, যদি আপনার মন চায়। আর এই 3 ঘন্টা দেখার পর আপনার যদি বেটার মনে হয়, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটা পেয়ে যাচ্ছেন কত, 1530 টাকার মধ্যে 8টা ফুল কোর্স। এখানে অবশ্যই বলা আছে চতুর্থ বর্ষ, যেটা এবার পরীক্ষার্থী 24, তাদের পরীক্ষা 30 এপ্রিল শুরু হবে, তাদের রেকর্ডেড ক্লাস প্লাস সুপার সাজেশন সেটা মিলে, এবং আপনি পাচ্ছেন কি পিডিএফ এর অ্যানালাইসিসে যে এই ভিডিওগুলো আর কি, সবচেয়ে উপযোগী প্রশ্নসমূহ এবং সাবজেক্টের, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ফোল্ডারে এবং চ্যাপ্টার ভিত্তিক আলাদা আলাদা সাজানো ক্লাস, এবং বেসিক মজবুত করতে বিশেষভাবে এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। সো আপনি এই কোর্সের মধ্যে যেটা পেয়ে যাবেন, এই যে প্রবলেমগুলো আপনি দেখলেন, এই প্রবলেমগুলো আপনার কাছে হাতের তৈরি মনে হবে, যে আপনি দেখলেই পারবেন। এরকম বেসিক করে আমরা হচ্ছে ক্লাসগুলো রেডি করেছি। আপনি চাইলে আমাদের ক্লাসগুলোর ডেমো হিসাবে 3 ঘন্টা ট্রায়াল দিতে পারবেন। সো এরপরে আরো কিছু কথা আছে, আপনি যদি এখন ভর্তি হতে চান বা আমাদের এই ট্রায়াল ব্যাচে যুক্ত হতে চান, তাহলে তো ট্রায়াল ব্যাচে যদি যুক্ত হতে চান, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে ট্রায়াল ব্যাচে যুক্ত হওয়ার প্রসেসটা বলে দিব। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের ট্রায়াল ব্যাচে 3 ঘন্টা যুক্ত হয়ে আপনি এরপরে সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কোর্সের একটা বিজ্ঞাপন এখানে আপনাকে দিয়ে দিলাম। তারপরে চলে আসেন আমাদের এখানে যে প্রবলেমটা আছে, সেটা হচ্ছে 24 নম্বর, এফ যদি গুণাত্মক হয় তবে দেখাও যে জি এত দ্বারা বর্ণিত জি ফাংশনটিও গুণাত্মক হবে। সো এটা আমাদেরকে দেখাইতে বলছে, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এবং এই জিনিসগুলো বেসিক ক্লিয়ার করা ছাড়া আপনি খুব আরাম আয়েশ করে শিখতে পারবেন না। হয় মুখস্থ করে বলতে পারবেন, কিন্তু শিখতে পারবেন না। শিখতে হলে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে, আর সেই বেসিক কিন্তু আমাদের কোর্সে আমরা দিয়েছি, এটা আমরা কনফিডেন্ট। ঠিক আছে? তো চলে আসেন, এইটাও সেম, এটার সাথে রিলেটেড একটা কোশ্চেন,
এই দুটো রিলেটেড কোশ্চেন, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি এনশিওর করবেন যে এই প্রবলেমটা আপনি পারেন। তো চলে আসেন এরপরে, মোবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে অয়লারের সূত্র প্রমাণ করো। তো এই মোবিয়াসের সূত্র প্রয়োগ করে অয়লারের সূত্র প্রমাণ খুবই সহজ একটা প্রবলেম। এই থিওরি অফ নাম্বারটা হচ্ছে ফোর্থ ইয়ারের সবচেয়ে সহজ কোর্স বলা চলে, কারণ এই কোর্সের জিনিসগুলো আপনি যখন একবার রিলেট করে ফেলতে পারবেন, ওই জগতে যখন একবার প্রবেশ করবেন, আপনার কাছে মনে হবে থিওরি অফ নাম্বার চাইতে বিউটি আর কিছু নেই। এই কারণেই আমাদের গস বলে গেছেন যে ম্যাথামেটিক্স ইজ কুইন অফ সায়েন্স অ্যান্ড থিওরি অফ নাম্বার ইজ কুইন অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ এই ম্যাথামেটিক্সের রানী হচ্ছে আমাদের থিওরি অফ নাম্বার। এই কোর্সটা এতটুকু মজা যে আপনি এই কোর্সের প্রত্যেকটা জিনিস যখন বুঝবেন আপনার কাছে খুবই মজা লাগবে, এবং আপনাদের যখন ফোর্থ ইয়ারের ভাইবা হবে বা ল্যাব হবে, তখন আপনাদের টিচাররা, মেজরিটি টিচার হচ্ছে আপনাকে যে ল্যাবে যে কোশ্চেনগুলো করবে ভাইবা বোর্ডে, সেই ভাইবা বোর্ডের মেজরিটি কোশ্চেন কিন্তু এই থিওরি অফ নাম্বার থেকে আসবে। সেখানে আপনি থিওরি অফ নাম্বারের যদি আয়ত্ত থাকে ভালোভাবে, আপনি কিন্তু ওই কোশ্চেনগুলো খুব অনায়াসে অ্যান্সার করতে পারবেন। তো চলে আসেন তারপরে ফার্মারের উপপাদ্যটি। এটা পরীক্ষায় এবার 100% চোখ বন্ধ করে আপনি পরীক্ষার হলে যাবেন যে এই প্রবলেমটা এসে গেছে ইনশাল্লাহ। এই ফার্মারের উপপাদ্যটি বর্ণনাও প্রমাণ করো, সাথে উইলসনের উপপাদ্য এবং উইলসনের বিপরীত উপপাদ্য, এই দুটো মিলে কিন্তু গ বিভাগে একটা কোশ্চেন আসে, দুইটা একসাথে গ বিভাগে ক খ দিয়ে আসে। সো এই গ বিভাগের জন্য আপনি এই দুইটা কোশ্চেনই অবশ্যই শিখে যাবেন। তারপরে একেবারে সহজ একটা কোশ্চেন থার্ড ইয়ার আপনি শিখেছেন যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় ছিল, দেখো যে অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক। সেটা থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একবার প্রথম চ্যাপ্টারের পড়া, যদিও আপনাদের এই ফোর্থ ইয়ার আসার চান্স খুবই কম, বাট একটু দেখে যাবেন। তারপরে চলে আসেন চৈনিক বাক্সের উপপাদ্য। এটা পরীক্ষা আসবে না, তারপর এখানে রেখেছি কারণ হচ্ছে এটা থিওরি আসবে না, কিন্তু এটার ম্যাথ আসবে, ম্যাথ আসবে, চৈনিক উপপাদ্যের ম্যাথ আসবে। তো উপপাদ্যের ম্যাথ আসবে, ম্যাথ বুঝতে গেলে তো থিওরিটা জানতে হয়, সে কারণে আমি এখানে থিওরিটাকেও রেখেছি, বাট এটার ম্যাথ আসবে ইনশাল্লাহ। তো এটার ম্যাথ আমি এখানে কয়েকটা রেখেছি, তাদের মধ্যে যে কোনো একটা বা দুইটা আপনি ভালো করে করবেন, পরীক্ষা যেটা আসুক আপনি অ্যান্সার করে আসতে পারবেন। তারপরে চলে আসেন এই যে এখানে অনুসমতা সম্পর্কিত অয়লারের উপপাদ্য, এটা ভাই আসবে না, অয়লারের উপপাদ্য আসবে না, কিন্তু এই যে এই অয়লারের উপপাদ্যের সাহায্যে এই প্রবলেমটা আসার চান্স আছে। ঠিক আছে, তো অয়লারের উপপাদ্যটা আপনি এইবারের জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অয়লারের উপপাদ্যের সাহায্যে সমাধান করাটা গুরুত্বপূর্ণ, এবার আসার চান্স আছে। তারপরে চলে আসেন এখানে আমাদের এই চৈনিক উপপাদ্য বা চাইনিজ রিমাইন্ডার থিওরাম, যেটা সেটার কিছু ম্যাথ আমরা পরে পাবো। আর এই যে থিওরিটা, এইটা পরীক্ষা এবার ইনশাল্লাহ চলে আসছে, এটা 100% একটা থিওরি, 100% পরীক্ষা আসার চান্স শতভাগ। তো এটাকে শতভাগ গুরুত্ব সহকারে দেখে যাবেন, তো পরীক্ষা এটা ইনশাল্লাহ চলে আসবে। তারপরে যেটা আছে অনুসমতা ব্যবহার করে এইটা, তো এই যে এই প্রবলেমটা এবং এটার সাথে আরো কয়েকটা রিলেটেড প্রবলেম আছে, যেমন এটা হচ্ছে কত, এই যে এই তুহিন প্রকাশনী চ্যাপ্টার 2 এর প্রবলেম 2 এর 5, তো 2 এর 1 2 3 4 আছে না, সেখানকার আরো কিছু প্রবলেম আছে এই টাইপের। তো আপনি এইটা দেখলে এটার আগে পরে যে ম্যাথগুলো আছে ওগুলো একটু চোখে নজর দিয়ে যাবেন, বিকজ পরীক্ষায় এটা না সেটার মতো একটা আসছে, তখন আপনার কনফিডেন্স কাজ করবে না যে আপনি প্রবলেমটা তো দেখেননি। এই জন্য বাসায় একটু এটার সাথে যে রিলেটেড উপরে নিচে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার কাছে জিনিসটা কনফিডেন্স নিয়ে আসবে। তারপর চলে আসেন এই যে চৈনক বাক্সের উপপাদ্য অর্থাৎ চাইনিজ রিমাইন্ডার থিওরামের সাহায্যে সমাধান করো। একটা অথবা সমীকরণ জোট থাকতে পারে, এরকম করে আমরা তিনটা প্রশ্ন এখানে রেখেছি, একটা দুইটা তিনটা, আপনি এখান থেকে এইটা এবং এইটা করেন, দুইটা করলে আপনার অনায়াসে তৃতীয়টা অনায়াসে পারবেন। সো এটা আমি বললাম যে এখানে এই যে চাইনিজ রিমাইন্ডার থিওরামের একটা দুইটা তিনটা চারটা প্রবলেম আছে, চারটা হয়ে যাবে কয়টা, দুইটা, এবং উপপাদ্য সহ এখানে চলে আসবে, তাহলে আমার তিনটা জিনিস পড়লে আমার 6টা কভার হয়ে যাচ্ছে। সো আমি এই তিনটা জিনিসকে প্যাক করে নিলাম যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম সংক্রান্ত উপপাদ্যটা আমি পড়বো হচ্ছে পরীক্ষার জন্য না, অঙ্কগুলো পারার জন্য। আর অঙ্কগুলোর মধ্যে আমি এইটা অবশ্যই করব, আর এটা এবং এর পরেরটার মধ্যে দেখবো কোনো রকমের ডিফারেন্স আছে কিনা, একটা ভালো করে করব, বাকি দুইটার মধ্যে কোনো ডিফারেন্স যদি থেকে থাকে তাহলে সেটাতে আমি একটু নজর দিব, আর যদি কোনো রকমের ডিফারেন্স না থাকে তাহলে আমি একটা প্রবলেমকে বারবার করে জিনিসটাকে আয়ত্ত করে নিব, পরীক্ষার হলে গিয়ে অনায়াসে চাইনিজ রিমাইন্ডার থিওরামের একটা প্রবলেম আমি অ্যান্সার করে আসতে পারবো। তো চলে আসেন এই হচ্ছে 38 নম্বর প্রবলেম। এরপরে এই যে এটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, যেখানে আমি এই চ্যাপ্টারটা পড়াইনি, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনি খ বিভাগে একটা কোশ্চেন এখান থেকে অ্যান্সার করবেন, তাহলে এই যে এটা আর এটা, এই দুইটা কোশ্চেনের একটা খ বিভাগে ইনশাআল্লাহ চলে আসবে। তো আপনি এই দুটোর যে কোনো একটা ডেফিনেটলি পরীক্ষার হলে করে যাবেন, যে পরীক্ষার হলে একটা কোশ্চেন আসার চান্স অনেক বেশি। সো এই দুটো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে চলে আসেন এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যেটা থিওরি আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা, এই দুটা ঘ বিভাগে আসার চান্স আছে। তো দুইটা না আসুক, একটা 100% আসবে, তাহলে আপনি উপরে দুইটা আর এই দুইটা 4টা থেকে 14 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই দুটার একটা পরীক্ষা আসবে ঘ বিভাগে, আর এই দুটার একটা আসবে খ বিভাগে ইনশাল্লাহ। তো চলে আসেন এরপরে আমার লাস্ট চ্যাপ্টার যেটা, সেটা থেকে পরীক্ষায় তো সবসময় দুইটা ঘ বিভাগে আসে। এখানকার যে প্রবলেমগুলো আছে এদের মধ্যে এইটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষা আসার চান্স খুব একটা বেশি নেই, জাস্ট একটু দেখে নেবেন। আর এটা পরীক্ষা ইনশাল্লাহ চলে আসছে, এইটা বাদ দেওয়ার কোনো সাহস দেখাবেন না দয়া করে, এইটা পরীক্ষায় আসবে আসবে এবং আসবে ইনশাল্লাহ।
সো এটাকে বাদ দেওয়ার কোনো দুঃসাহস দেখাবেন না। এরপরে এই যে √23 এইটাকেও বাদ দেওয়ার কোনো দুঃসাহস দেখাবেন না, কিন্তু পরীক্ষা আসার চান্স অনেক বেশি। আর এই দুটার মধ্যে যে কোনো একটা আসবে। তাহলে আমি আপনাকে কি বললাম, এই দুইটাই গুরুত্বপূর্ণ, উপরেরটা কম গুরুত্বপূর্ণ, আর এই দুটার একটা ইনশাল্লাহ চলে আসবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। সো এই হচ্ছে আমাদের থিওরি অফ নাম্বারের টোটাল সাজেশনটা। আশা করছি আপনি পুরো সাজেশনের অ্যানালিসিসটা দেখেছেন এবং আপনি আপনার এই অ্যানালিসিস থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না। তো থিওরি অফ নাম্বারে আপনি এখানে যে 47টা প্রশ্ন আমি দিয়েছি, এই 47টা প্রশ্ন যদি আপনি ঠিকঠাক করে যান, 47টাকে তো আমি ভাগ করে 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 কমিয়ে ফেলছি, সেটা কত হইলো, 30-32টা হয়ে গেল। তো 30-32টাকে আপনি যদি বারবার করে করে যান, পরীক্ষার হলে গিয়ে আপনি যদি পরীক্ষায় থিওরি অফ নাম্বারটা 80 মার্ক অ্যান্সার করতে না পারেন, তাহলে আমাকে ফোন দিলেন যে ভাই আপনি কি সাজেশন দিলেন বা আপনি কি ধরনের অ্যানালাইসিস করলেন যেখান থেকে আমি কোনো কিছুই কমন পাইনি। আমি আপনাকে 100% কনফিডেন্স দিয়ে বলছি যে আপনি থিওরি অফ নাম্বারটা খুব ভালো পরীক্ষা দেবেন যদি আমার এতটুকু অ্যানালাইসিস আপনি আয়ত্ত করে যান, এতটুকু অ্যানালাইসিস আপনি মেনে চলেন পরীক্ষার জন্য। তো ধন্যবাদ, অন্য কোনো সাজেশনে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।